আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এই সাউন্ড ক্লিয়ার ছিল না, এজন্য লাইভটা কেটে দিয়ে আবার আসছি। তো হয়তো অনেক ভাই অলরেডি বেরিয়ে গেছেন, মোটামুটি 20 জনের মতো ভাই জয়েন্ট হয়েছিলেন। দুঃখের বিষয় আসলে এই মেসেঞ্জারে কল আসলে ব্লুম কমে যায়, এটা কিন্তু একটা সমস্যা। তো যাই হোক, আশা করি আবার সবাই এক ভাই আসছেন। আচ্ছা, এখন কি কথা ক্লিয়ার শোনা যায় কিনা একটু লিখেন তো ভাইয়া, এখন কি কথা ক্লিয়ার শোনা যায়? আসতেছেন আলহামদুলিল্লাহ। তো একটু লেখেন যে এখন কথা ক্লিয়ার, এখন সব ক্লিয়ার আসতেছে। জি ভাই আলহামদুলিল্লাহ। আদনান রাকিব ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি আজকে আমার প্রথম কমেন্ট করছেন, আপনাকে দিয়ে কমেন্ট করা শুরু করছি, কোনো সমস্যা নাই। ওকে আদনান রাকিব ভাই, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই ইমতিয়াজ খান আলামিন। জি ইমতিয়াজ খান ভাই, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন। তো আসলে শুরুতে যে কথাটা বলতে চেয়েছিলাম, যদিও বলতে পারি নাই, সাউন্ডের সমস্যার কারণে আপনারা লিখছিলেন, এই জন্য কেটে দিয়ে আবার আসতে বাধ্য হলাম। মামুন গাজী ভাইয়া, দূতাবাসের খবর কি? হ্যাঁ অবশ্যই দূতাবাসের খবর বলবো। আরমান ভুইয়া, দূতাবাস কি খুলবে ভাই? রং নাম্বার। হাই ব্রো, ইব্রাহিম হুসাইন, সব ঠিক ভাই। এমডি স্বপন ভাই, কেমন আছেন? জি ভাইয়া, কথা বলবো, কথার ফাঁকে ফাঁকে আপনাদের কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আবার আরেকটা মোবাইল লইতেছি, যাতে করে আমি আনসার দিতে একটু আমার উপকার হয়। আপনারা অবশ্যই কমেন্ট করেন, তো আমি আপনাদের আনসারগুলো দিতে পারবো। আমি আমার আরেকটা মোবাইল লইছি। আসলে ল্যাপটপ চালু করলে সাউন্ড বেশি, কথা শোনা যায়। মাসুদ রানা ভাই ধন্যবাদ, স্বপন ভাই, সবাইকে ধন্যবাদ। তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম, আগে একটু সৌদি আরবের একটা খবর বলি আপনাদেরকে, এরপরেই মূলত বাংলাদেশের দূতাবাস সহকারে সৌদি আরবের অন্যান্য খবর বলবো। আসলে দেখেন বর্তমানে কি অবস্থা সৌদি আরবের। এই যে যে একটা কি বলে এটাকে, এই যে পুলিশ এবং সৌদি আরবের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্লাস সৌদি আরবের ভিতরে এই যে গোয়েন্দা বিভাগ কিভাবে তৎপর, কিভাবে তল্লাশি করতেছে, কত সমস্যা করতেছে, হ্যাঁ কত সমস্যা করতেছে। এত কিছুর মাঝেও যে বর্তমানে আমরা কিছু প্রবাসী আছে, হ্যাঁ এত কিছুর পরেও ভাইয়া একটু কথা ছিল। আদনান ভাই, ফয়সাল হোসেন ভাই, ভাই কথা আসতে শোনা যায় না ভাইয়া? এখন কথা জোরে শোনা যাবে, সমস্যা নেই, সব ঠিক হয়ে গেছে। কথা জি ভাইয়া বলেন। মাসুদ রানা ভাই, পুলিশের ফিক্সার। তো এখন দেখা গেছে হ্যাঁ পুলিশের ফিক্সার দিব, এটা তো ডাইরেক্ট কথা বলতেছি। এই যে এত কড়াকড়ির ভিতরে আমরা যারা প্রবাসী, আমরা মূলত ঠিকমতো ডিউটি করতে পারছি না পুলিশের ভয়ে। এখানে বৈধ আছে, অবৈধ আছে, এমনকি যারা বৈধ, যাদের কাগজপত্র ওকে আছে, আকামা ওকে আছে, কোনো কিছুর সমস্যা নাই। জি আমরান ভুইয়া ভাই, দূতাবাস কি খুলবে ভাই? হ্যাঁ ভাইয়া বলতেছি। এত কিছুর মধ্যেও এরপরেও এই যে আপনার কিছু অপরাধ করে যাইতেছে। সৌদি সরকার বারবার বলছে, সৌদি সরকার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমাদেরকে দিচ্ছেন, বাট এই সুযোগ সুবিধার আড়ালে যদি বিভিন্ন ধরনের অপরাধ কিংবা ক্রাইমের সাথে যুক্ত হয়, সৌদি সরকার কাউকে কিঞ্চিত পরিমাণ ছাড় দিবে না। আজকে 6 জন প্রবাসী কোকেইন, আসলে কোকেইনটা কি যদি আপনারা কেউ জানেন এখানে লিখবেন। 2.6 কেজি, এটা নাকি অনেক দামি একটা নেশা, কোকেইন সহকারে ধরা খাইছে। শামসুদ্দিন ভাই লিখছেন, ভাইয়া আমি নতুন সৌদি আসতে চাইতেছি, কোন ভিসা আসলে ভালো হবে নাকি ফ্রি ভিসা, দয়া করে জানাবেন। শামসুদ্দিন ভাই আপনি লাইনে থাকবেন, অবশ্যই জানাবো একটু পরে। আগে অনেক ভাইরা সৌদি দূতাবাস সম্পর্কে জানতে চায়, তাদেরকে বলে নেই, সৌদির সংবাদটা বলেই। তো এখন দেখুন শামসুদ্দিন ভাই একটু লাইনে থাকেন, সমস্যা না, আপনাকে এটা বলবো। এই যে 6 জন লোক ধরা খাইল দাম্মাম এয়ারপোর্টে। দাম্মাম এয়ারপোর্ট না, পুরো সৌদি আরবের আন্তর্জাতিক যে এয়ারপোর্ট, অর্থাৎ সৌদি আরবের যে এয়ারপোর্টগুলিতে ইন্টারন্যাশনাল বিমান ল্যান্ড করে এবং উড়ে, এই এয়ারপোর্টগুলিতে এক্স রে মেশিন বলতে কি, যেমন আমরা বিভিন্ন হাসপাতালে গিয়ে এক্স রে করি না, এই এক্স রে যে একটা মেশিনের ভিতরে আমাদেরকে ঢোকানোর পরে আমাদের ভিতরে কোথায় কি আছে
একবারে ভিতর পর্যন্ত ছিদ্র মানে সব কিছু দেখাইতে পারে এক্সরে মেশিনে, এটা আমরা সকলেই জানি। ঠিক তেমনি সৌদি আরবের এয়ারপোর্টগুলিতে ইন্টারন্যাশনাল যে কটা এয়ারপোর্ট বর্তমানে চালু আছে, যেমন জেদ্দা এয়ারপোর্ট, রিয়াদ এয়ারপোর্ট, দাম্মাম এয়ারপোর্ট, ইন্টারন্যাশনালি এই এয়ারপোর্টগুলিতে আপনার এক্সরে মেশিন বসাইছে। একটু শেয়ার করে দেন ভাই, 23 জন লোক আছেন, 23 জন ভাই যদি একটা শেয়ার করেন 23টা শেয়ার হয়। শেয়ার করতে তো পয়সা খরচ হয় না ভাইয়া। কালকে এতবার বলার পরও মাত্র 6 জন ভাই শেয়ার করছেন, আর কেউ শেয়ার করেন নাই। তো এই যে এক্সরে মেশিন বসাইছে, আপনি আপনার ব্যাগের একেবারে ভিতরে কি রাখছেন, মনে করুন আপনি অনেক কাপড় চোপড় দিয়ে ভিতরে রাখছেন, রাখার পরেও, হ্যাঁ মামুন গাজী ভাই আপনাকে ধন্যবাদ, আদনান রাকিব ভাই আপনাকে ধন্যবাদ ভাই, এগুলো বলবো উত্তর দেব। মোহাম্মদ শাহরিয়া মুর্শেদ ভাই অবশ্যই উত্তর দেবো ইনশাল্লাহ, একটু অপেক্ষা করেন। তো এই যে মেশিনের দ্বারা সব কিছু ব্যাগের ভিতরে কি আছে সৌদি সরকার বলতে পারে। হ্যাঁ, তো এই জন্য বলতেছি যে আপনারা যারা এই যে অপরাধের সাথে জড়িত, আসলে কেউ পার পাবে না। এবং আজকের এই যে এই ব্যাপারটা নিয়ে একটু পরে বলবো, এখানে বেশি কমেন্ট চলে আসছে, আসলেই কোনটা আগে বলবো বুঝতে পারতেছি না। আচ্ছা, সৌদি দূতাবাস নিয়ে যারা আছেন, আগে একটু আপনাদেরকে বলি, বাংলাদেশের সৌদি দূতাবাস সম্পর্কে আজকে তথ্য নেওয়ার চেষ্টা করছি, শনিবার কোনো তথ্য নিতে পারি নাই, তবে সর্বশেষ যতটুকু তথ্য আমার কাছে আছে আগামী দিন রবিবারে খোলার কথা। কেননা যারা অসুস্থ হয়েছে তারা কিন্তু অলরেডি মোটামুটি কিছুটা সুস্থ, পুরোপুরি সুস্থ না হলেও এটাই শুনছি। এবং দূতাবাসের ভিতরে যে বইগুলি অলরেডি জমা আছে, কোন পেশার সেটা বড় কথা নয়, আমেল আইদি, আমেল মঞ্জিল, হাউস ড্রাইভার, মাজরা কিংবা মোয়াসাসার শরিকার ভিসা, যে বইগুলি জমা আছে সকল বইগুলি ধীরে ধীরে তারা ভিতরে, অর্থাৎ গেট খোলে না, প্লাস মানে কি বলবো, যেটাকে 100% হোম কোয়ারেন্টাইন বলে, এই হোম কোয়ারেন্টাইনের সিস্টেমে তারা কিন্তু বইগুলি স্টাম্পিং করতেছে। এবং অলরেডি কিছু বই অফিসে জমা দিয়ে দিছে। অফিস বলতে কি, আপনারা যে অফিসে আপনাদের ভিসা জমা দিয়েছেন প্রসেসিংয়ের জন্য, ওই অফিস থেকে মূলত বইগুলি দূতাবাসে যায়। আবার দূতাবাস স্টাম্পিং করার পরে মাধ্যম আছে যারা কাজ করে, তাদের মাধ্যমে আবার অফিসে বইগুলি রিটার্ন পাঠায়, ওই অফিস থেকে আপনাদেরকে দেয়। দূতাবাস সরাসরি আপনাদেরকে দিবে না, এম্বাসি আপনাদেরকে সরাসরি দিবে না। তো এই জন্য কিছু বই অলরেডি গেছে, আমার কাছে খবর আছে, এবং আগামী দিন খোলার কথা। এখন বাকিরা আল্লাহর ইচ্ছা, আল্লাহ কী করে অবশ্যই আপনাদেরকে জানাবো। এখন অগ্রিম সংবাদ বললো একটা সমস্যা ভাইয়া। ভাই আপনি বলছেন খুলবে, মিথ্যা কথা কেন বলছেন, কই খুলছে? আচ্ছা, আমরা কি অথরিটি? আমরা আপনাদের স্বার্থে, যেহেতু আমরা খবর পড়ি, খবর বলি, আমাদেরও লাভ আছে, আবার আপনারা আপনাদের স্বার্থে শুনেন। আচ্ছা, এখন যারা শুনতেছেন তারা সৌদি আরবে আসলে খুব একটা দেখেন না। এই যে কিছুদিন আগে আমার প্রাণপ্রিয় কিছু ভাই ছিল, সবসময় কলিজার টুকরা, আমি একটা কিছু লিখলে তারা সাথে সাথে শেয়ার দিব, কমেন্ট করব। এখন তারা সৌদি আরবে আসছে আলহামদুলিল্লাহ, বর্তমানে তারা নতুন মানুষ, অনেক টাকা খরচ করে আসছে, কাজ কাম নিয়ে ব্যস্ত আছে, সময় পায় না, এখন তো আমার ভিডিও দেখে না। তাহলে আপনাদের লাভের জন্য আপনারা দেখেন, আমাদের লাভের জন্য আমরা বলি। এখন আসল সংবাদ কালেক্ট করি, কালেক্ট করতে গিয়ে আপনাদেরকে বলি, কিন্তু কোনো কারণে যদি যারা খবর বলছে তারা যদি আবার সেটা না করে, যেটা বলছে সেটা না করে, দোষ আমাদের। ভাই আপনি বলছেন না, মিথ্যা কথা কেন বললেন আপনি, অথচ ঘটনা সত্য, আবার বন্ধ করে ফেলতে যে কোনো কারণে, কিন্তু দোষী আমাদের। এই জন্য আমি বর্তমানে অগ্রিম খবর বলি না। আজকে দেখেন একটা সংবাদ বলছি সৌদি আরবের ইকামা নিয়ে, যে ইকামা 100 রিয়াল, অনেক ইকামা দেখাইতে আছে। কিছু ভাই অগত্য ভাষায় তো গালাগালি আমাকে, এই মিয়া আপনি ভালো মনে করছিলাম, আপনি কেন এই ধরনের সংবাদ দিচ্ছেন, অথচ তারা পুরো সংবাদ দেখে নাই, তারা উপরের হেডলাইনটা দেখেই কমেন্ট করা শুরু করে দিছে। আমি বলছি যে আপনাদের এলাকায় সৌদি আরবের প্রত্যেক জায়গায় মুক্তব আছে যেখানে আমাদের বাঙালি আছে। হ্যাঁ, কেমনে ফারুক বিডি ভাই, আসলে অনেক কমেন্ট চলে আসছে, বলতেছি আমাদের বাঙালি আছে, বলতেছি ওই সমস্ত বাংলাদেশি যে মুক্তবগুলি আছে, আমাদের বাংলাদেশি থাকলে তাদের মাধ্যমে আপনাদের ইকামা চেক করান। আপনাদের ইকামাতে ইকামা চেক করে বা ইকামা ঢাললে আপনার গত বছর কত আপনার মুক্তব আমেল খরচ আইতো, কিংবা এখন কত মুক্তব খরচ আসবে, রসুন সহকারে সব কিছু দেখাবে। তারা আমি বলার সাথে সাথে তারা মুক্তবে কখন গেল, তারা কমেন্ট করা শুরু করে যে একটা লোক একটা কথা বললো, কথাটা কতটুকু সত্য একটু জাস্টিফাই করি। তারা জাস্টিফাই করার মতো তাদের সময় নেই, তারা সাথে সাথে অ্যাকশন রিয়াকশন শুরু করে দিছে।
এই হলো ভাই আমাদের বাংলাদেশিদের অবস্থা। আবার ভাই আমি তো বিপদে আছি, ভাই আমরা তো বিপদে নেই, আমরা ঠান্ডা মাথায় কাজ করি। একটা মানুষ একটা কথা বললে কথাটা বিশ্বাস করি, যতক্ষণ পর্যন্ত যাচাই না করি ততক্ষণ বিশ্বাস করি। যাচাইয়ের পরে বিশ্বাস করব কি করব না সেটা পরের চিন্তা। যাচাই তো আপনি করতে হবে, যাচাই ছাড়াই কমেন্ট করা শুরু করে দেয়। এই জন্যই ভাই কি বলতাম, আমাদের বাংলাদেশিরা সৌদি আরবে সবচেয়ে বেশি হুরুপ খায়, আমাদের বাংলাদেশিরা সবচেয়ে বেশি অবৈধ সৌদি আরবে। কারণ আমরা এত বুঝি, আমরা কাউকে মানি না, মানুষ কাউকে না কাউকে মানে, একজন না একজনকে ভালোবাসে, তার কথা শুনে, তার কথা বিশ্বাস করে, ভালো মন্দ শেয়ার করে একজনকে মানে। আসলে আমরা সবাইকে মানি, আবার কাউকে মানি না। একটা লোক আমরা 5টা ইউটিউবার সবার কাছে ফোন দেয়। আচ্ছা বলুন, আপনি একজনকে ভালোবাসেন, আপনি এত ভালোবাসলে আপনি কাকে ভালোবাসেন নিজেও তো জানেন না। এই জন্য ভাই আমাদের আসলে কি বলবো, হ্যাঁ দূতাবাস নিয়ে আপডেট তো দিলাম। হুমায়ুন কবির ভাই, শামসুদ্দিন ভাই একটু পরে বলতেছি। মামুন গাজী ভাই দূতাবাসের খবর নিয়ে বলেন, জি ভাইয়া। আদ্দারা কি ভাইয়া, আমার কপিলের সাথে 2 বছর চুক্তি ছিল, 2 বছর শেষ হলে কি আমি কাফালা হতে পারবো? জি ভাইয়া, আপনার চুক্তি শেষ হইলে এবং আকামা শেষ হইলে আপনি কাফালা হতে পারবেন, দুটেই। যারা কাফালা হবেন আপনার চুক্তি শেষ হইতে হবে, আপনার আকামা শেষ হইতে হবে। যদি দুটোটা শেষ হয় আপনি অবশ্যই কাফালা হইতে পারবেন। ধরুন আপনার চুক্তি শেষ, এখন আপনার 1 মাস ইকামা আছে, ধরুন এই 1 মাস না দিতে যদি আপনি কাফালা হন, তাহলে যদি কফিল যদি আপনাকে কাফালা না দেয়, ইচ্ছা করলে হুরুপ মারতে পারবো। আর যদি কফিল যদি মনে করে না ও চলে যাবে, চলে যাক, ওকে আমি হুরুপ পারবো না, সেটা ভিন্ন কথা। এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। মোহাম্মদ শাহরিয়া মোর্শেদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আমার একটা প্রশ্ন, আশা করি উত্তর দেবেন। বলতে চাইছি কয় বছর হলে সৌদি আরবের আসা যাবে? মোহাম্মদ শাহরিয়া মোর্শেদ ভাই, সর্বনিম্ন বর্তমানে 23 বছর, 22-23 বছরের নিচে সৌদি আরব আসা যায় না। মারহাবা জামাল ভাই আইছে, আমার প্রাণপ্রিয় জামাল ভাই, সেই দীর্ঘদিনের আমার সাথে লেগে আছে। জামাল ভাই আজকে লাইভে দেখতেছি তাকে। ফয়সাল হোসেন ভাই, আমি আপনার সাথে সরাসরি কিছু কথা বলতে চাই। জি ভাইয়া, আপনি আমাকে সরাসরি কথা বলতে পারবেন, আপনি আমাকে ফোন দেন। এমডি শামীম ভাই, আমি দাম্মাম থাকি, দেশ থেকে আসছি 6 মাস হলো, আমি কোম্পানি থেকে চলে আসছি, এখন আমি বাড়ি যাবো কেমনে? ভাইয়া আপনি দূতাবাসের সহযোগিতা নিতে হবে। বর্তমানে সৌদি সরকার যথেষ্ট পরিমাণ আমাদের বাংলাদেশি দূতাবাসকে অথরিটি পাওয়ার দিছে। আপনি বাড়িতে চাইলে বলছে, কাউকে আটকিয়ে রাখার কোনো বিধান রাখে নাই। আপনি যদি এই দেশে না থাকেন, আপনি বাড়িতে চলে যাবেন, নিজের দেশে ফাইনাল এক্সিটে আপনি যেতে পারবেন, কিন্তু শর্ত হলো রিয়াদে আমাদের বাংলাদেশ দূতাবাসে যেতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। শামীম ভাই, এসকে খালেক ভাই, আপনাকে মেসেঞ্জারে SMS করব, কিছু কথা আছে ভাই লাইভ শেষে করার পরে। জি ভাইয়া, লাইভ শেষের পরে আপনি SMS করেন, আমি অবশ্যই দেখবো ইনশাআল্লাহ। সমুখ শাহালাম ভাইয়া, আওয়াজ ক্লিয়ার হচ্ছে না, একেবারে ছোট। আচ্ছা, এখন কি আওয়াজ ক্লিয়ার হয় না? কি বলেন, এখন তো আওয়াজ ক্লিয়ার হওয়ার কথা। এমডি শামীম, আমাকে হুরুপ মারলো নাকি কেমনে জানবো? ভাইয়া আপনি যদি ডোমেস্টিক ভিসার লোক হন, যেমন আমেল মঞ্জিল, মাজেরা, সাওয়াক্খাস, হ্যাঁ এই জাতীয় বিষয় হলে আপনি সরাসরি জাওয়াদাতে গিয়ে আপনার দেখতে হবে, এই মারছে মানে হুরুপ মারছে কিনা দেখতে হবে। আর যদি আপনি বড় ফেসার, বড় মেহনার লোক হন, যেমন আমেল আইডি, লেবার, মোয়াসাসা, শরিকা, তাহলে আপনি সরাসরি যে কোনো কারো আপসেরে শুধু আপনার ইকামা নাম্বারটা দিলেই সব কিছু ডিটেলস চলে আসবে, আপনাকে হুরুপ দিছে কি দিছে না। আশা করি বিষয়টা ক্লিয়ার। হুরুপ চেক করার পদ্ধতি দুইটা, একটা হলো যারা ডোমেস্টিক ওয়ার্কার তাদের জন্য সরাসরি জাওয়াজাতে যেতে হবে, আর যারা ডোমেস্টিক ওয়ার্কার না, বড় মেহনার, বড় পেশার লোক, তারা তাদের আপসের দিয়ে, যদি নিজেদের আপসের না থাকে, যে কোনো কারো আপসেরে ওই ইকামা নাম্বার ঢুকিয়ে আপনি চেক করতে পারবেন। যাদের আপসের আছে তারা অবশ্যই জানে কিভাবে হুরুপ চেক করে, ওখানে অপশন আছে। ফারুক বিরি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। জামাল ভাই, অবশ্যই ভালো আছি, আপনি কেমন আছেন? আহমেদ সোহেল ভাই, কালকে আমেল আইডি বিষয় স্টাম্পিং হবে কিনা? ভাইয়া হওয়ার কথা, বাকিটা আল্লাহর ইচ্ছা, ইনশাল্লাহ হওয়ার কথা। এমডি ফিরোজ ভাই, শুধু আলেকাল লেখেন। এমডি ফারুক বিডি ভাই, আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে নেয়া ফাইজারের 2 ডোজ টিকার অনুমোদন পেয়েছি সৌদি স্বাস্থ্য অধিদপ্তর, মিনিস্ট্রি অফ হেলথ থেকে। তাওয়াক্কালনা ইমিউন ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ ফারুক বিডি ভাই।
জামাল ভাই, শিয়াব ভাই, আমি আপনার সাথে কথা বলবো, কখন ফোন দিব ভাইয়া? লাইভের পরে ফোন দিন, লাইভের ভিতরে ফোন দিয়েন না জামাল ভাই। আর আপনি তো আমার সাথে কথা সবসময় বলেন। এমডি সাত্তার ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। এমডি সবুজ হোসাইন ভাই, কফিল কন্ট্যাক্ট করে না, এখন কি করণীয় ভাই? ভাইয়া কফিল কন্ট্যাক্ট করে না, না করলে আপনি তো আরও ভালো কাফালা হইতে পারবেন। আর কন্ট্যাক্ট না করলেও আপনার বেতন যতটুকু অতটুকু দিলেই সারবে। কন্ট্যাক্টের জন্য আপনি দায়ী না, কন্ট্যাক্টের জন্য আপনার কফিল দায়ী। আপনি তখন বলবেন যে আমি জানি না, কফিল আমার সাথে কন্ট্যাক্ট করে নাই। কন্ট্যাক্টের জন্য কফিল ধরবে, সৌদি সরকার কফিলকে ধরবে, আপনাকে ধরবে না। এখন কন্ট্যাক্টটা মূলত কফিলের দায়িত্বে কফিল করাইতে হবে, এমনটাই বলছে। কারণ এটা কফিলের আপডেট জানার জন্য, বা কফিল কী পরিমাণ স্যালারি দেয় একজন আমেলকে, এগুলি জানার জন্য মূলত সৌদি সরকার সিস্টেমটা করছে। এখন যদি আপনার কফিল যদি আপনার সাথে যদি কোনো কন্ট্যাক্ট ছাড়াই কাজ করায়, আপনার স্যালারি ঠিকমতো দিলে কোনো সমস্যা নেই। সৌদি সরকারের সাথে কেন কন্ট্যাক্ট দেখাইল সরকারকে, এটার জন্য কফিলকে সরকার পানিশমেন্ট দিবে, গ্রামা দিবে, এটা আমাদের কোনো বিষয় না। এমডি সবুজ হোসেন ভাই, কপিল, হ্যাঁ। এস সুমন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। মোহাম্মদ শাহরিয়ার মোর্শেদ, আমার উত্তরটা পাইলাম না। শাহরিয়ার মোর্শেদ ভাই, আপনার উত্তর তো আমি দিয়েছি ভাইয়া, আপনি মনে হয় শুনেন নাই। আচ্ছা একটু লেখেন তো, কথা কি ক্লিয়ার শোনা যায়? শাহরিয়ার মোর্শেদ ভাই তো উত্তরটা দিয়েছিলাম। কয় বছর হলে সৌদিতে আসা যাবে? সম্ভবত শাহরিয়ার মোর্শেদ ভাই আপনি লাইনে ছিলেন না। আপনার যদি কমপক্ষে 23 বছর, আপনি সৌদি আরবে আসতে হলে সর্বনিম্ন বয়স 23 বছর। এখন 22-23 বছরের আগে সৌদি আরবে আসা যায় না। শাহরিয়ার ভাই উত্তর পাইছেন কেন একটু বললেন? 22-23 বছরের আগে সৌদি আরবে আসা যায় না। সর্বনিম্ন 23 বছর আপনি পাসপোর্টে দেখাবেন। বয়স হতো 20 বছর 21 বছর, কিন্তু আপনি 23 বছর দেখাবেন পাসপোর্টে। আপনি যে জন্ম নিবন্ধন কার্ড করবেন, ওই কার্ডে কিন্তু 23 বছর দেখাবেন, তাহলে আর কোনো সমস্যা নেই। আপনার অরিজিনাল বয়স কত সেটার দরকার নেই, আপনি দেখতে একটু মেচুইড প্লাস আপনার বয়স 23 বছর, এতটুকু দেখালে সৌদি আরবে আসতে পারবেন। ফারুক ইসলাম ভাই, হরুপ প্রাপ্ত লোক যদি ফাইনাল এক্সিট নিয়ে যায় তাহলে কতদিন পরে আসতে পারবে ভাই বলবেন? না ভাইয়া, যদি আপনার ফাইনাল এক্সিটে হরুপ্রাপ্ত লোক যায় তাহলে এই মুহূর্তে সৌদি আরবে আসতে পারবে না। তবে যাওয়ার সময় যদি দূতাবাসের সাথে কন্ট্যাক্ট করে দূতাবাস থেকে সেভাবে কাগজপত্র করে যেতে পারে, হয়তো আসতে পারেন, কিন্তু আসার সম্ভাবনা কম। আপাতত সৌদি আরবের নতুন আইনে আসতে পারবেন না ভাইয়া, সরি, এটা নতুন আইনে টোটালি আসতে পারবেন না কখনো। যদি আবার আইন পাল্টায় সংশোধন করে অবশ্যই আপনাদেরকে জানাবো, কিন্তু বর্তমানে যে আইন চলতেছে আপনি শুধুমাত্র উমরা করার জন্য সৌদি আরবে আসতে পারবেন। এছাড়া ওয়ার্ক বিষয়ে আপনি সৌদি আরবে বা যে কোনো কেউ হরুপ্রাপ্ত লোক ফাইনাল এক্সিটে বাংলাদেশে গেলে আসতে পারবে না। যদি সৌদি সরকার সাধারণ ক্ষমা দেয়, এই সাধারণ ক্ষমার মাধ্যমে যদি আপনি বাংলাদেশে যান তখন আসতে পারবেন। বর্তমানে যে ফাইনাল এক্সিট দেয় এটা শুধুমাত্র বাংলাদেশে যাওয়ার পাওয়া, এর বাহিরে কিছু না, এটার ভিতরে কোনো আইন নেই। শুধু আপনি আপনার দেশে চলে যাবেন, এতটুকুই তারা করে দেয়, এটার নাম ফাইনাল এক্সিট। আর যদি সাধারণ ক্ষমা দেয় তাহলে সাধারণ ক্ষমার অর্থ হলো যে আপনি যত ধরনের অপরাধ করছেন সব অপরাধ সৌদি সরকার মাফ করে দিছে, আপনি আপনার দেশে চলে গেছেন, সেখান থেকে আপনি রিটার্ন নতুন বিষয়ে সৌদি আরবে আসবেন, এটা হলো সাধারণ ক্ষমা। একটু ব্যাপারটা বুঝতে হবে, সাধারণ ক্ষমা আর ফাইনাল এক্সিটের ভিতরে পার্থক্য আছে, বিশেষ করে যারা হরুপ্রাপ্ত, যাদের আকামার ডেট নেই তাদের বিষয়টা। আবার যাদের আকামার ডেট আছে, সব ওকে আছে, কিন্তু সে আর সৌদি আরবে থাকবে না, ফাইনাল এক্সিটে দেশে চলে যাবে, তার হিসাব ভিন্ন, তিনি আবার আসতে পারবেন চাইলে, কারণ তিনি তো বৈধভাবে দেশে গেছেন, তাদের জন্য কোনো সমস্যা নেই। মোহাম্মদ শাহরিয়ার মোর্শেদ ভাই, হ্যাঁ ধন্যবাদ। ফারুক বিডি, জি ভাই কথা বলার কিন্তু সাউন্ড একটু কম। জি ভাইয়া, আসলে বুঝতেছি না আজকে সাউন্ড কম কেন, বারবার সাউন্ড কম, সাউন্ড শোনা যাচ্ছে ভাই? জি ভাই সাউন্ড শোনা যাচ্ছে, আচ্ছা ধন্যবাদ। মোহাম্মদ শাহরিয়ার মোর্শেদ ভাই, আমি সৌদি আরব থাকি, আমার ছোট ভাই। জি ভাইয়া, আপনি সৌদি আরব থাকেন আর যেখানেই থাকেন, মূলত আইনেরটা বয়স কত সেটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো যে দেখা গেছে আপনার বয়স 21 বছর, 20 বছর, 19 বছর, কিছু আছে 18-19 বছরের ছেলে আমার চাইতে লম্বা, বা মোটামুটি দেখা যায় যে বয়স 22-23 হয়েছে।
আপনি বয়সটা বাড়াইয়া দেন, যে সময় ভোটার জন্ম নিবন্ধন কার্ড করবেন সেখানেও বাড়াবেন, প্লাস পাসপোর্টও বয়স 23 দিয়ে দিবেন, তাহলে আর কোনো সমস্যা নেই। আসলে তারা তো অরিজিনাল বয়স আপনার দেখার কোনো ক্ষমতা নেই, এটা আপনার আব্বা আম্মা জানে, পরিবার জানে, এটা বাইরে এমন কোনো মিশিং নাই সত্যিকার বয়স নির্ণয় করার। পাসপোর্টে যেটা দিবেন ওটা দেখবে, ওটাই আপনার অরিজিনাল বয়স। আশা করি বিষয়টা ক্লিয়ার। এটা শুধুমাত্র শাহরিয়ার মোর্শেদ ভাইয়ের তা নয়, এই প্রশ্নটা আমাদের সকলের জানা দরকার। কেননা আমরা 20-21 বছর আমাদের পাসপোর্টের মেয়াদ, আমরা সৌদি আরবে আসতে চাই, অনেক টাকা খরচ করে ফেলে, এরপর আমরা আসতে পারি না। আসলে এই বিষয়গুলি আমাদের টুকটাক কিছু আইন আমাদের জানা দরকার। আসলে আমরা বলার চেষ্টা করি, আপনারা মন দিয়ে শুনেন না। এই যে অনেকে আছে আবার চলে যায়, হ্যাঁ, একটু শুনতে হয়, কিছু আইন আমাদের জানা দরকার। এমন একটা সময় আছে যে আপনারা বাংলাদেশ থেকে ফোন করছে একটা প্রশ্নের উত্তর জানার জন্য, কিন্তু আপনি উত্তর দিতে পারলেন না, আপনি সময় নিলেন, অথচ আপনি যদি জানেন সাথে সাথে উত্তরটা দিতে পারবেন। এই জন্য কিছু আইন আমাদের জানা একেবারে জরুরি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য ফারুক ইসলাম। জি ভাইয়া, আপনাদেরকে ধন্যবাদ। তো যাই হোক, এই মুহূর্তে আর কোনো কমেন্ট দেখতেছি না, তো একটু কথা বলি। এখন এই যে 6 জন লোক ধরা খাইছে দাম্মামে, যেটা শুরুতে একটু করে বলছি যে বাংলাদেশের হুজুরেরা ওয়াজের মধ্যে কিচ্ছা কাহিনী করে, গল্প করে, আবার মূল কথায় ফিরে আসে। তো এর মধ্যে আপনাদের প্রশ্নের জবাবগুলি দিছি, এর যদি প্রশ্ন আসে প্রশ্ন জবাব দিব, কিন্তু মূল জায়গা আবার চলে যাই। সেটা হলো যে এই যে যাদেরকে ধরছে 6 জন লোক আজকে দাম্মাম এয়ারপোর্টে, তাদের কিন্তু মুখ বাঁধা, তাদের ছবি তুলছে, তাদের মুখ দেখতে দেয় নাই, প্লাস তাদের নাম, তারা কোন দেশের বাসিন্দা, এই বিষয়টা কিন্তু উল্লেখ করে নাই। ভাইয়া আপনি আরবি নিউজ এই নামে চ্যানেল খুলছেন, ওইখানে আর ভিডিও করতেছেন না কেন? ভাইয়া আমি নতুন একটা চ্যানেল করব, অবশ্য নতুন একটা চ্যানেল করব, তারপর সেখানে ইনশাআল্লাহ আপনাদেরকে আরবি নিউজ করব, এবং সেখানে আপনাদেরকে অবশ্যই আনবো। তো ইনশাআল্লাহ আমার আরবি নিউজ যেই জিমেইলে, ওই জিমেইলটার একটু সমস্যা হয়েছে, সৌদি নিউজ, এটারও যে সৌদির খবর একটা আমার ছিল, এটা তো একটু সমস্যা হয়েছে, হওয়ার কারণে মূলত এই সমস্যা। তো আমি আসলে বারবার কল আসতেছে, কথা বলতে পারতেছি না, এমন একটা অবস্থা, যে এমন একটা পরিস্থিতির মধ্যে আছে, বারবার কল আসতে আছে। আচ্ছা সরি ভাই, আর ভালো লাগতেছে না, কথা বলার মধ্যে যদি এত ডিস্টার্ব হয়। তো যাই হোক বন্ধুরা, ফারুক ভাই, ভাই এখন কি ভিসার কাজ চলতেছে, ড্রাইভিং ভিসার? জি ভাইয়া, বর্তমানে ড্রাইভিং ভিসার কাজ চলতেছে, আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। বর্তমানে ভিসার কাজ চলতেছে, যদি কালকে যদি দূতাবাস খোলে তাহলে অবশ্যই ভিসার কাজ চলবে ইনশাআল্লাহ। ভিসার কাজ বন্ধ নাই আসলে। এই ফারুক ভাই সম্ভবত লাইক কিংবা ভিডিও দেখেন না, ভিসার কাজ তো বন্ধ নাই। সেখানে শুধুমাত্র এই যে করোনা পরিস্থিতির কারণে তাদের 5 জন লোক করোনা আক্রান্ত হয়েছে, এবং তাদেরকে অলরেডি হাসপাতালে নিচে, যার কারণে একটা ভয়াবহ অবস্থার কারণে সাময়িক বন্ধ করছে। এটা মানে ভিসার কাজ বন্ধ বলে না। যেমনিভাবে যখন আপনি অসুস্থ হয়েছেন, আপনি আপনার অফিসে যাইতে পারছেন না, তার মানে তো অফিস বন্ধ না, কিংবা অফিস বন্ধ হলেও এটা তো ঘোষণাকৃত বন্ধ না, এটা হলো হঠাৎ ঘটনার কারণে বন্ধ। তো ভিসার কাজ অবশ্যই চলবে। আর দূতাবাসে 5 জন অসুস্থ হলে লোকে কয়জন থাকে একটা দূতাবাসে? 5 জন যদি অসুস্থ হয়ে যায়, করোনায় ধরে, তাহলে তো এই অফিস তো বন্ধ হবে, কিছু করার নাই। একটা দূতাবাসে আর কয়জন লোকেই চাকরি করে, এটাই আর কি। এরপরে হলো এমডি রিয়াজ ভাই আছেন, রিয়াজ ভাই দেখতেছেন। সুমন ভাই লিখছেন 2013-09 সালে আসি ভাই দেশে, এখন কি আসলে কোনো সমস্যা হবে? ভাইয়া আপনি কি জন্য দেশে গেছেন, আপনি কেন আর আসেন নাই, এই জিনিসটা বুঝতে হবে। কন্ডিশনের ভিতরে থাকলে অবশ্যই আসতে পারবেন সুমন ভাই, আর কন্ডিশনও না থাকলে আসতে পারবেন না।
শামসুদ্দিন ভাই, ভাইজান আমি নতুন বাংলাদেশ থেকে নতুন আসতে চাইতেছি, কোন বিষয়ে আসলে ভালো হবে, কোম্পানি নাকি ফ্রি ভিসা, দয়া করে জানালে উপকার হবো। আসলে ভাইয়া আপনারা হঠাৎ আসেন তো কোনো ভিডিও দেখেন না। আসলে এই ভিসা সম্পর্কে আমি অনেক ভিডিও আমার এই চ্যানেলে আছে, ফরাদি টিভিতে, তো সেখানে স্পষ্ট করে বলছি যে সৌদি আরবে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই। ফ্রি ভিসা আপনারা কোথায় পাইছেন? এই যে বর্তমানে কাদেরকে ধরে, যারা ফ্রি ভিসার লোক তাদেরকে বর্তমানে চেকিংয়ে বেশি ধরতেছে, কারণ আপনি এক কফিলের লোক অন্য কফিলের আপনি কাজ করতেছেন, তার মানে আপনি কফিলের সাথে মৌখিক চুক্তির মাধ্যমে কফিলকে ফায়দা দিয়ে আপনি অন্য কফিলের কাজ করতেছেন। যেমন আপনি একটা দোকানে কাজ করেন, আপনার যে আকামাতে যে মুয়াসাসার নামে আপনার আকামা, আর দোকানদার যে মুয়াসাসা, এই মুয়াসাসা ওই মুয়াসাসার মিল নাই, এই জন্যই ধরতেছে এবং চেকিং করতেছে, ঘেরামা দিতেছে, সব করতেছে। সৌদি আরবে ফ্রি ভিসা এটা কে তুললো? এই কথাটা কখন আবিষ্কার হইলো? আমি একদম সৌদির সাথে কথা বলছি, সৌদি বলছে যে তার বয়স যত, সে জীবনে শুনে নাই সৌদি আরবে ফ্রি ভিসা আছে। হ্যাঁ, এখন আমরা বাংলাদেশে কোথায় এই ফ্রি ভিসা পাইলাম এটা আদৌ বুঝি না। সৌদি আরবে কোনো ফ্রি ভিসা নেই, আপনি যে কোনো কোম্পানির যে কোনো মালিকানা ভিসা কিনতে হবে। এরপরে আসার পরে যদি আপনি বাহিরে কাজ করেন, কফিলের সাথে চুক্তি করে আমি তোর মাসে 300 রিয়াল বা 500 রিয়াল করে দিব, দিয়ে আমি বাহিরে কাজ করব, কোনো সমস্যা হলে তুই দেখবি। বাট সে কোনো সমস্যা হলে দেখতে পারবে না, হয়তো আপনাকে বাইরে যাওয়ার অনুমতি দিতে পারবে। এই জন্য আপনাদেরকে বলতেছি ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই। এখন আপনি যদি সেক্ষেত্রে যদি আপনি করেন, কি বলে এটাকে, যে কোনো কোম্পানির বিষয়ে আসেন তাহলে ভালো হবে, বেতন কম হইলেও ভালো। আর যদি আপনি বাইরে কাজের জন্য আসেন, যে আমি কফিলের বিষয়ে যাব কিন্তু কফিলের সাথে চুক্তি করে বাইরে কাজ করব, তাহলে কিন্তু আপনি কাজের লোক হইতে হবে। ওই যে বাংলাদেশে বর্তমানে যেই ছেলেপেলেরা বিদেশে আসতেছে, বেশিরভাগ হলো কি পড়ালেখা করছে, বাপ মার টাকা আছে, কাজ কাম করে নাই, জোতা পাই দিয়ে বাংলাদেশে ঘুরছে, এদিক সেদিক ভ্রমণ করছে। হ্যাঁ, এখন বাপ মাই চিন্তা করছে বাংলাদেশে চাকরি নেই, ওরা সৌদি আরবে ফাটাইয়া দেয়। কিন্তু তারা বাইরের কাজে আইসা, অর্থাৎ ফ্রি ভিসা যেটাকে বলে, যদিও নাই, ধরে নিলাম ফ্রি ভিসা, এই বাইরে কাজ করবে, ফ্রিতে কাজ করবে, এই সিস্টেমে আইসা তারা এখন এতটা কষ্টে আছে। কারণ বিভিন্ন কন্ট্রাক্টরের আন্ডারে আপনি কাজ করবেন প্রচণ্ড রোদের ভিতরে। হ্যাঁ, এই যে প্রচণ্ড রোদ, আবার প্রচণ্ড ঠান্ডা। কিছুদিন আগে মুরগির, এই যে মুরগি কাটিং করে না, এই যে আমরা দোকানে মুরগি কিনে কাটিং করা বক্সের ভিতরে থাকে, এই মুরগির দোকানে কয়েকটা লোক চাকরির জন্য আসছে। তো আমি একজনের ঠিকানা দিছি, আমি বলছি সেখানে ঠান্ডা আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যখন কাজ করতে গেছে 3 দিন পরে তারা অসুস্থ হয়ে গেছে। তারা আমাকে বলতেছে, ভাইয়া সারাক্ষণ পাওয়ারফুল এসি চালায়, পুরো ঘরটা বরফের মতো হয়ে থাকে, এখানে কাজ করলে আমি মারা যাব। তো আমি বলছি ঠিক আছে ভাইয়া চলে যান। তারপরে তারা চলে গেছে। এই যে দেখেন, ঠান্ডা হইলেও অতিরিক্ত ঠান্ডা, গরম পড়লেও অতিরিক্ত গরম বাহিরের কাজে। হ্যাঁ, যারা বাংলাদেশে টুকটাক কাজ করছেন, ক্ষেত খামারে বিভিন্ন কাজ, মোটামুটি শরীর শক্ত কিংবা অভিজ্ঞতা আছে, তারা যদি ফ্রি ভিসা আসেন তাহলে মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবেন। কিন্তু যারা বাফের হোটেলে খাইছেন, কোনো কাজ কাম করেন নাই, পড়ালেখা করছেন, ঘুরছেন, তারা তো সৌদি আরবে আসলে, ফ্রি ভিসা আসলে তাদের কষ্টের শেষ থাকবে না। কারণ তারা ঠান্ডা বেশি সহ্য করতে পারবে না, তারা অতিরিক্ত গরমও সহ্য করতে পারবে না। আবার দেখা গেছে টাকা তো কন্ট্রাক্টররা ঠিক মতো দেয় না। আজকে 5 তারিখে বিল দেওয়ার কথা, এটা ঠেলতে ঠেলতে 15 তারিখে নিয়ে যায়। যদিও আমি চাকরি করছি না, কিন্তু আপনাদের মতো যারা চাকরি করে তারা তো আমাকে বলে ব্যাপারগুলি, এই কালকে দিতেছে, পরশু দিতেছে, মুদির নাই, মুদির আসতেছে, মুদির রিয়াদ গেছে, রিয়াদ থেকে আসুক, স্যালারি দিবে। এই যে বিবিধ সমস্যা দেখায়া তারা এই যে দিনগুলি নষ্ট করতেছে। এখন একটা ইয়ং বয়সের ছেলের মেজাজ দেয়, আমি তো কাম করছি, আমার টাকা এখন দে। হ্যাঁ, এই যে এইভাবে কথা বলতে পারে। এই জন্যই বলছি যে যারা একটু পড়ালেখা করে আসছেন, আপনারা বিভিন্ন ফ্যাক্টরি এই সমস্ত কাজে আসেন, বেতন কম। যেহেতু আপনি পড়ালেখা জানেন, ভালো একটা অবস্থানে গেলে আপনার স্যালারি অনেক বাড়বে। বাট বাইরের কাজটা হলো যারা বাংলাদেশে খেতে খামারে কাজ করছে, ধরুন রিক্সা চালাইছে, মাটি কাটছে, পরিশ্রমের কাজ করছে, তারা যদি ফ্রি ভিসা আসে, যেমন খেজুরের মাজরায়, এই যে খেজুরের যখন ফুল আসে তখন একটা কাজ আছে, কি জানি খেজুর গাছে বাঁধে, আমি সঠিক জানি না। আবার খেজুর গাছে কিন্তু প্রায় 12 মাস বিভিন্ন কাজ থাকে। যারা বাংলাদেশে পরিশ্রম করছে তারা এই কাজগুলি করতে পারলে ডেলি 100, 150, 200 রিয়াল পর্যন্ত হাজিরা। একটা বাগান 5-6 জনের কন্ট্যাক্ট নেয়, তারা 1 সপ্তাহের ভিতরে বাগানটা করে দেয়, 2000 বা 3000 রিয়ালের একটা কন্ট্যাক্ট।
দেখা গেছে এই এক সপ্তাহের ভিতরে একজনের ভাগে 1-1.5 রিয়াল করে পড়ে। এই যে একটা সিস্টেম, হ্যাঁ, সৌদি আরবে এগুলো কিন্তু চলে। এখন এগুলি কারা করতে পারবে বলেন? এগুলি করতে পারবে তারা যাদের মনে করেন পরিশ্রম করার অভ্যাস আছে, যারা বাংলাদেশে পরিশ্রম করছে তাদের পক্ষে সম্ভব। কিন্তু আমি কখনো পরিশ্রম করি নাই, আপনি কখনো পরিশ্রম করেন নাই। এখন সেই স্বপ্ন, ডেলি 150-200 টাকার স্বপ্ন আমরা দেখলে আসলে এটা আমাদের জন্য হবে না। এই জন্যই চিন্তা ভাবনা করে আসতে হবে ভাইয়া। আপনার প্রশ্নের জবাবটা আরও লম্বা দিতে গেলে, হ্যাঁ, আপনি দেখুন একটা কোম্পানির বিষয়ে আসেন, আর নচেত আমের মন্দির হাউস ড্রাইভার আসবেন না। আমি হাউস ড্রাইভার টোটাল সাজেশন করি না। কেন করি না? সৌদি আরবে বর্তমানে ড্রাইভার খুব একটা লাগে না, নাম্বার 1। নাম্বার 2 হলো হাউস ড্রাইভার বিষয়ে আসতে বাংলাদেশে যা ভোগান্তি, বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স নাই, এই সমস্যা সেই সমস্যা, বাংলাদেশের সমস্যার কোনো শেষ নাই। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা যারা সৌদি আরবে বর্তমানে আছেন অবশ্যই আত্মীয় স্বজনকে সৌদি আরবে আনবেন, বা টুকটাক কাজ করবে, টুকটাক ইনকাম করবে, সংসারটা ভালো চলবে, এটাই তো আমাদের মূল উদ্দেশ্য। কিন্তু হাউস ড্রাইভার ভিসা দিবেন না। হাউস ড্রাইভার ভিসা ছাড়া বাকি সব ভিসা আপনারা বাংলাদেশে দেন। হাউস ড্রাইভার ভিসা দিয়ে যাকে আনবেন ওকে কষ্ট দিয়েন না। কেননা ও সৌদি আরবে আসবে ঠিক, একটা সময় আসতে পারবে, বাট ঢাকা আসতে আসতে অর্ধতা কয়েক ঘন্টা শেষ হয়ে যাবে। একবার এটা নাই, একবার ওটা নাই। সবচাইতে বর্তমানে বাংলাদেশে বেশি সমস্যা হলো হাউস ড্রাইভার ভিসা। বিশেষ করে এই করোনা প্যান্ডামিকের সময় হাউস ড্রাইভার ভিসাধারী যারা, তারা এত কষ্ট করছে, এত কষ্ট পাইছে, হায় রে আল্লাহ, তাদের কষ্টের শেষ নেই। কারণ আমি তাদের সাথে কথা বলি, তাদেরকে নিয়ে কাজ করছি, আমি জানি। এই জন্য আমি সবাইকে সাজেস্ট করব যে হাউস ড্রাইভার যে ভিসা, হাউস ড্রাইভার ভিসাটা আপনারা টোটালি বাংলাদেশে দেবেন না। আমাদের RFB বিশ্বব্যাপী আমাদের যে সংগঠন, প্রবাসীদের সংগঠন, আমাদের RM খান সুদূর ফ্রান্স থেকে লাইভে আসছে, সৌদি প্রবাসীদেরকে ধন্যবাদ দিছে। তিনি লিখছেন, ভাই আপনি প্রবাসীদের অহংকার, প্রতিনিয়ত প্রবাসীদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করছেন, RFBর পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। জি RM খান, আসলে আমরা এমন কিছু না, আমরা সবাই ভাই ভাই, আমরা লাইভে এসে সবাই সবার কথা শুনি, এটাই। তবে RM খান, আপনার মতো একজন উচ্চমানের লোক, ভালো রাষ্ট্রে আছেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, এবং প্রবাসীদেরকে নিয়ে আপনি যে একটা বিশ্বব্যাপী বাংলাদেশ সরকার থেকে অথরিটি নিয়ে, লাইসেন্স নিয়ে যে একটা RFB সংগঠন করছেন, আপনি আমাদের লাইভে আসছেন, বা লাইভটা হয়তো কিছুক্ষণের জন্য হলেও দেখছেন, কারণ আপনার তো সময় নেই বেশিক্ষণ লাইভ দেখার, তারপরে আপনি আসছেন। আপনারা আমাদের পক্ষ থেকে, সৌদি আরব প্রবাসীদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, RM খানকে। তো RM খান, আপনি আশা করি শুনতে পাইছেন কিনা জানি না। আচ্ছা, কথা কি শোনা যায়? এমন একটা সমস্যা আছে ভাইয়া, বারবার মেসেঞ্জারে কল দেয়। কি একটা পাইছে মেসেঞ্জারটা আজকে ডিলিট করে দেব। এই যে কল ধরি না কেন দেখছেন ভাই? একটা লাইভে আছে কিনা, ফেসবুকে একটু ঢুকলে তো লাইভটা দেখে। আসলে তারা এগুলো দেখবে না, তারা শুধুমাত্র কল দিবে, এটাই। কি বলবো বলেন? তো যাই হোক, RM খানকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। শহীদুল ইসলাম ভাই, রাইট? কি রাইট ভাইয়া, কি রাইট সেটা বলে। জি ভাইয়া, শোনা যায়। জামাল ভাই, ধন্যবাদ। আজকে জামাল ভাই আমাদের সাথে আছেন। জামাল ভাই অবশ্যই ভালো মন্দ আপডেট দিবেন। তো ফারুক হোসাইন ভাই, এখন কি ভিসার কাজ চলতেছে? জি ভাইয়া, ভিসার কাজ চলতেছে, সমস্যা নেই। শামসুদ্দিন ভাই, অনেক ধন্যবাদ ভাই। জি ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো কথা যেহেতু ক্লিয়ার শোনা যায়, আর কিছুক্ষণ বলি, এরপরে ভাই খানা ফাঁকাইতে হবে ভাইয়া। আসলে কি বলবো, যদি একদিন ফাঁক করি, আবার 10 দিন করে হোটেলে খাই, রুমে তো একা, কোনো লোক থাকে না, এজন্য ফাঁক করতে খুব কষ্ট লাগে। কারণ মহিলাদের কাজ কি আর পুরুষ দ্বারা হয় ভাই? তারপরেও হোটেলে সবসময় খাইতে মন চায় না, নিজের ঘরে একটু ভালো মন্দ খাইতে মন চায়। তো আজকে দুপুরে মাংসকে মশলা দিয়ে ফাঁক করি নাই, ফ্রিজের ভিতরে রেখে দিছি শক্ত হওয়ার জন্য। এখন ইনশাআল্লাহ ফাঁকাবো, ভুনা করব। যদি আপনারা খেতে চান, খেতে মন চায়, অবশ্যই আসবেন। বা মক্কার ভিতরে যারা আছেন, আপনাদের স্পেশাল দাওয়াত, যারা মক্কার ভিতরে আছেন। সোহেল দেলোয়ার ভাই, জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের কাতার প্রবাসী, কাতারের আমাদের অহংকার সোহেল দেলোয়ার ভাই আছেন। সাউন্ড ঠিক আছে লিখছেন, ওকে ভাইয়া, ধন্যবাদ। সোহেল দেলোয়ার ভাইকে সৌদি প্রবাসীদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। HM আরিফুল ইসলাম ভাইয়া, আমেল আইডি ভিসা আসছে, আমার কেমন হবে আসলে? জি ভাইয়া, আমেল আইডি ভিসা সৌদি আরবের সবচাইতে ভালো ভিসা। HM আরিফুল ইসলাম ভাই, আপনাকে বলছি, আমেল আইডি ভিসা সৌদি আরবের সবচাইতে সেরা ভিসা। শুধু সমস্যা ইকামার রেট বেশি,
কিন্তু আপনি যত ধরনের সুযোগ সুবিধা সব পাবেন আমেল আইডি ভিসাতে, বাট অন্য ভিসাতে সুযোগ সুবিধা কম। আশা করি বুঝতে পারছেন। এই ভিসাতে আসতে পারলে আপনার অনেক ভালো, আসতে কোনো ঝামেলা নাই। সৌদি আরবে যদি আপনার টাকা থাকে আপনি ইকামা বানাইতে পারেন টাইম বাই টাইম, কোনো ঝামেলা নেই। আপনি পুরো সৌদি আরবে ঘুরবেন, বড় গাড়ি চালাইবেন, ছোট গাড়ি চালাইবেন, কিতা করবেন, দোকান করবেন। কুমিল্লার ভাষায় বলতেছি, কুমিল্লা আমার একটা প্রিয় জায়গা। কিতা করবেন কিতা না করবেন সব কিছু করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কোনো সমস্যা নেই আপনি আমেল আইডি ভিসা আসলেই। মনির ভাই কমেন্টের উত্তরটা দিলেন না। মনিরুল ইসলাম, মনির ভাই আপনি কি কমেন্ট করছেন ভাইয়া? মনিরুল ইসলাম ভাই, মনিরুল ইসলাম ভাই কমেন্ট তো, ও কপিলের সাথে চুক্তিবদ্ধ হওয়া যাবে কিনা ড্রাইভার, ও মনির ভাইর ইসলাম। আসসালামু আলাইকুম ভাই, হাউস ড্রাইভার অন্য কপিলের সাথে না ভাইয়া, হাউস ড্রাইভার ভিসা মনিরুল ইসলাম ভাই আশা করি আপনি শুনতে পাইতেছেন। হাউস ড্রাইভার ভিসা অন্য কপিলের সাথে এই মুহূর্তে চুক্তিবদ্ধ হতে পারবেন না। আপনি পেশা পাল্টাইতে পারবেন। হ্যাঁ, আপনি হাউস ড্রাইভার থেকে আমেল হইতে পারবেন যদি আপনার কপিল অনুমতি দেয়। বাট হাউস ড্রাইভার থেকে হাউস ড্রাইভার আপনি চুক্তি মানে কি আপনি কাফালা হবেন, এটাকেই চুক্তি বলে। আপনি কাফালা হওয়ার কোনো সুযোগ নেই এই মুহূর্তে, মানে ডোমেস্টিক ভিসার কাফালা হওয়ার কোনো সুযোগ নাই। তবে একটা সুযোগ আছে, যদি আপনি পেশা পরিবর্তন করে কাফালা হন। এটাও কিন্তু একটা আইনের কথা। এটা এখন আমরা সৌদি আরবে যারা আছি সকলের আইনটা জানা দরকার। যেমন ধরুন আমি আমেল মানজিল মেহনা ঠিক রাইকা অন্য কপিলের আন্ডারে চুক্তি করে কিংবা কাফালা হয়ে চলে যাব। আপনি চুক্তি করে দায়িত্ব হইল কাফালা হয়ে দায়িত্ব হইব, যেটা আইন। বাট কাফালা দিবে না। কেন দিবে না? আমি আমেল মঞ্জিল থেকে আমেল মঞ্জিলে কাফালা হইতেছি, এই জন্য পারবো না। হ্যাঁ, আমেল আইডি থেকে আমেল আইডি ভিসা ঠিক রেখে আপনি কাফালা হইতে পারবেন। একটু আগে ওনাকে বললাম না যে আমেল আইডির সব সুযোগ সুবিধা আছে। বাট আপনি হাউস ড্রাইভার, আপনি আমেল মঞ্জিল, আপনি কি বলে মাজরা, আপনারা কেউই মেয়ানা ঠিক রাইখা কাফালা হইতে পারবেন না, চুক্তি করে অন্য কপিলের আন্ডারে যেতে পারবেন না। যদি মেহানা পরিবর্তন করেন তখন যাইতে পারবেন। পরিবর্তন কি? আপনি ছিলেন আমেল মঞ্জিল, আপনি ছিলেন হাউস ড্রাইভার, আপনি ছিলেন ধরুন মাজরা, এখন আপনি আমেল আইডি হবেন, তাহলে পারবেন। অর্থাৎ ছোট থেকে বড় হবেন, তাহলে আপনি মেহানা চেঞ্জ করতে পারবেন, প্লাস আপনি কফিল পরিবর্তন করতে পারবেন। গুরুত্বপূর্ণ একটা কথা বলছে মনির ভাইকে ধন্যবাদ। যাই হোক মনির ভাই, আশা করি উত্তরটা পাইছেন। এর মধ্যে শিয়া ভাই, আপনাকে দেখলে মনটা অনেক বড় হয়ে যায়, মনে হচ্ছে আমি দেশে আছি। জি ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রাহাত রাহিম ভাই, আমার কমেন্ট পড়ছেন না যে? রাহাত রাহিম ভাই, আপনার আসলে কমেন্ট অনেকগুলি চলে আসতেছো, এই জন্য পড়তে পারছি না। অবশ্যই পড়বো ভাই। আপনি আমার কলিজার টুকরা প্রবাসী ভাই, তোতা পাখি ভাই। আগে তো আপনাদেরকে তোতা পাখি বলে ডাকতাম, কত ভালো লাগতো। আসলে এখন তো সেই ডাকটা দেই না, বা অনেক দিন হয়েছে। হ্যাঁ, মন মানসিকতা ভালো না, বয়সও হইতেছে। হ্যাঁ, এই জন্যই আরই। তো অবশ্যই ভাইয়া রাহাত রহিম ভাই, অবশ্যই আপনার না সকলের কমেন্ট করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আনোয়ার হোসেন ভাই, ভাই আমি সৌদি আরব থেকে সফর জেল খেটে এসেছি, আমি কি আবার সৌদিতে ফিরতে পারবো? 7 বছর হয়ে গেছে, আমাকে জানাবেন কেমন। সফর জেল হয়ে আপনি যেহেতু বাংলাদেশে গেছেন, তাহলে অবশ্যই আপনার ফিঙ্গার সৌদি আরবে আছে। ভাইয়া আপনি আপাতত আসতে পারবেন না, অযথা টাকা খরচ করেন না। 50-50 চান্স। জামাল ভাই সহ যারা আছেন দয়া করে লাইভটা একটু শেয়ার করে দেন। এখন 24 জন লোক আমার সামনে দেখতেছেন, দেখা গেছে 24 জন ভাই যদি 24টা শেয়ার করেন, আমার 24টা শেয়ার হইলো, বা আমার পেজটা এখন আরও একদম বাড়তেছে লোক, আবার কমতেছে, এইভাবেই তো। আপনারা একটু শেয়ার করে দেন, সমস্যা কি ভাই? শেয়ার করতে তো টাকা খরচ হয় না। হয়তো দেখা গেছে অনেক ভাই শিয়াব ভাইকে খুঁজে পায় না, আপনার শেয়ারের মাধ্যমে হয়তো আমার একদম ভালোবাসার মানুষ আপনার আইডিতে আছে, সে আমাকে পাইলো, এইটি আরে ভাইয়া। তো যেটা বলতে চাইছিলাম, আনোয়ার হোসেন ভাইকে বলতেছি, ভাইয়া 50-50 চান্স। যদি আসতে পারেন ভালো, না আসতে পারলে আপনার সম্পূর্ণ টাকা লস যাবে। এই জন্য বর্তমান আইনে এটা আপাতত নিষেধ। এখন আপনি গেছেন 7 বছর আগে, এই আইনের ভিতরে আপনাকে রাখছি কিনা এটা আমি পুরোপুরি শিওর না। তবে আমি মনে করি আপনি রিস্ক নিয়ে না নেওয়াটাই ভালো। আপনি সৌদি আরব ছাড়া অন্য রাষ্ট্রে যান, কুয়েত যান, বাহরাইন যান, কিংবা আপনি কাতারে যান, কাতারের সুযোগ সুবিধা ভালো, দুবাইতে যান। বাট সৌদি আরবে আপনার জন্য রিস্ক। আপনি টাকা খরচের পরে না আসতে পারলেন, তাহলে এই টাকা রিটার্ন আপনাকে কে দিবে বলেন?
এই জন্য ভাইয়া এখানে একটু রিস্ক আছে। এইচ এম আরিফুল ইসলাম, আমের আইডি ভিসা কেমন হবে, আসবো ভাই? ভাইয়া আপনাকে তো বলছিলাম, কথাটা জবাব দিছিলাম। এইচ এম আরিফুল ইসলাম ভাই, আমের আইডি ভিসা তো সবচাইতে ভালো, একটু আগেতেই কথাটা বললাম। সৌদি আরবের সবচাইতে ভালো ভিসা আমের আইডি। আপনি আমের আইডিতে আসতে পারলে সবচেয়ে ভালো। আপনি গাড়ি চালান, ব্যবসা করেন, যেটা মন চায় সেটা করেন, সব করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই জন্য বলবো যারা আমের আইডিতে আসতে পারেন তাদের সবচাইতে ভালো, তারা আসতে পারবেন ইনশাআল্লাহ। যদি আসতে পারেন এটা ভালো। রনি আহমেদ ভাই লিখছেন, ভাই আমার কোম্পানি 4 বছর 3 মাস ধরে আকামা রিনিউ করেন, আমি স্পেশাল এক্সিট নিয়ে দেশে যেতে চাই। এখন আমি স্পেশাল এক্সিট নিয়ে দেশে গেলে নতুন করে কি আসতে পারবো? না ভাইয়া, আপনি নতুন করে আসতে পারবেন না। যদি আপনি যাওয়ার সময় দূতাবাস থেকে সেভাবে কাগজপত্র করে যদি আপনি আসতে পারেন, বা যদি তারা যদি আপনাকে অবৈ দেয় যে তোমাকে আমরা সেভাবে করে দিছি তুমি আসতে পারবা, তাহলে পারবেন। আর যদি দূতাবাস আপনাকে সহযোগিতা না করে বা কাগজপত্রের ভিতরে সেইভাবে সব কিছু আপডেট না দেয়, তো আপনি বাংলাদেশে গিয়ে আসতে পারবেন না। রনি আহমেদ ভাই আছেন কিনা জানি না, আশা করি উত্তরটা পেয়েছেন। আনিস আহমেদ জয়, মুম্বাই কি অবস্থা, মেইন বান্ডেলে ওয়ালি? দেখেন এলা আনিস আহমেদ জয় ভাই কিসের মধ্যে কি নিয়ে আসছে, অর্থাৎ ওই যে ইন্ডিয়ার একটা খেলা আছে, খেলাটার খবর এখানে নিয়ে আসছে, এটা কোনো কথা হলো? মনিরুল ইসলাম ভাই, জি ধন্যবাদ ভাইয়া। এইচ এম আরিফুল ইসলাম, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। জি ভাইয়া আপনাকে ধন্যবাদ। আনিস আহমেদ জয়, হাই বাস্তু ভাইয়া, শুনে ওয়ালি ভাইয়া। আনিস আহমেদ জয় ভাইয়া, আপনি বাংলা নাম কিন্তু হিন্দি কন, এগুলো কোনো কথা হইলো? বাংলাটা বাংলা কন। মনির ইসলাম ভাই, আমি সরাইয়া থেকে মনির গত 2 বছর আগে বলছিলাম সরাইয়া আসবেন। ও আচ্ছা আচ্ছা, সরাইয়ার মনির ভাই, 2 বছর আগে। কি অবস্থা ভাই? মনির ভাই ভালো আছেন? এইচ এম আরিফুল ইসলাম ভাইয়া, আমি টিকার আবেদন করছি কয়েকদিন আগে, কিন্তু এখনো মেসেজ আসে নাই, টিকা নাই নাকি শেষ? টিকা কি পাবো? কয়েকদিনের মধ্যে জানা থাকলে জানাবেন। ভাইয়া আপনি কোন জায়গায়, সৌদি আরবে আছেন না বাংলাদেশে আছেন, এটা লিখতে হবে। কারণ টিকা কোন দেশে শেষ, দোনো দেশের আপডেট আমার জানা আছে। এখন আমি কোনটা দিব উত্তর বলেন? আপনি বাংলাদেশে থাকলে লিখেন বাংলাদেশে আছি, আর সৌদি আরবে বর্তমানে থাকলে লিখেন সৌদি আরবে আছি। মনিরুল ইসলাম ভাই, এইচ এম আরিফুল ইসলাম ভাই, এটা আপনাকে বলছি। আর মনিরুল ইসলাম ভাই লিখছেন, ভাই আপনার কথা ঠিক, আমি 7 বার মেডিকেল করছি, অনেক ভোগান্তি। জি ভাইয়া, বললো তো আপনারা কথা শুনুন না ভাই। আসলেই মনে করেন আমরা ভুয়া কথা বলি, সৌদি আরবের আইন জানি না। যখন আপনাদের টাকা পয়সা খরচ করার পরে যখন দেখেন আমাদের কথা সত্য, তখন হয়তো বিশ্বাস করেন, তার আগে তো করেন না ভাইয়া, এটাই সমস্যা। আবু রাহেন ভাই, ভাই আমার আমেল আইডি কফিলের আইলাল আছে, আমি কি কোনো কোম্পানিতে কাবলা হতে পারবো? আমি কোনো চুক্তি করিনি, কফিলের সাথে দেখা হয়নি, সাপ্লাই কাজ করি। জি ভাইয়া আবু রায়ান ভাই, যেহেতু যদি আপনার কফিলের মুয়াসাসা লাল থাকে আপনি কাফালা হতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু মুয়াসাসা লাল কিনা আপসেরে ভালো করে দেখে নেবেন। আবু রায়ান ভাই আপনাকে বলছি, শুনতেছেন? আপনার কফিলের মুয়াসাসা লাল কিনা এটা সঠিকভাবে দেখে নেবেন। যে কোনো একটা আপসের, আপনার আপসের না থাকলে অন্য আপসেরে আপনার আকামা নাম্বার দিবেন, দেওয়ার পরে আপনার ডিটেলস চলে আসবে, সরি, আপনার ডিটেলস চলে আসবে। আপনি আশা করি সেখান থেকে দেখে নেবেন আপনার মুয়াসাসার স্ট্যাটাস। যদি মুয়াসাসা লাল হয় আপনি কাফালা হতে পারবেন, কোনো সমস্যা নেই। সরি। এমনি সাবের ভাই, শিয়াব ভাই দোয়া রহিল, আমি গত 7 সালে ধরা দিয়ে আসছি, আমি এখন সৌদিতে যেতে চাই। ভাইয়া বর্তমান আইনে আপনি পারবেন না। মাত্র 1 মাস আগে যে আইন করছে সৌদি সরকার, কারা আসতে পারবে কারা আসতে পারবে না, এই আইনের ভিতরে কিন্তু আইনত আপনি পারবেন না। এখন ভাইয়া যদি আসতে পারেন তো ওয়েলকাম, অন্য কারো মাধ্যমে। কিন্তু না আসতে পারলে ভাইয়া অনেক টাকা লস হবে। এই জন্য আমি যতটুকু জানি আসতে পারবেন না। এখন কেউ যদি আপনাকে আনতে পারে তাদের সাথে কথা বলেন। সাবির ভাই, আমি আপনাকে বলছি ভাইয়া, কিন্তু বর্তমান আইনে আপনি আসতে পারবেন না, যেটা মাত্র 1 মাস আগে সৌদি সরকার আইন করছে। আরিয়ান মাহমুদ ফুরকান, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? জি ভাইয়া, আরিয়ান মোহাম্মদ ফুরকান ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। এইচ এম আরিফুল ইসলাম ভাইয়া, আমি টিকার আবেদন করছি ভাইয়া, এটার উত্তর তো আমি দিয়েছিলাম। আরিয়ান মোহাম্মদ ফুরকান,
আমরা শুনতেছি যে কালকে চেক হবে নাকি। ভাইয়া আরিয়ান মোহাম্মদ ফুরকান ভাই, আপনার উদ্দেশ্যে বলছি, চেক তো আজকেও চলতেছে। আচ্ছা বলেন, চেক তো আজকেও চলতেছে। আপনাদেরকে বলছি যে 22, 23, 24 তারিখে 2-3 দিন একটু আপনারা ঘরে থাকেন, এতটুকুই। চেক বলতে কি, সৌদি আরবে চেক 12 মাস মাঝে মাঝে হয়। আর সৌদি আরবের যে কোনো কড়াকড়ি 1-2 দিন থাকে, এরপরে কড়াকড়ি শেষ। এই জন্য আপনাদেরকে বলবো, এই ধরনের চিন্তা না করে কাজ করেন। আপনার 2-1 দিন একটু রেস্টে থাকেন, কাজ তো আজীবন করতে পারবেন যদি সৌদি আরবে টিকে থাকেন। এখন আমি মনে করি চেকিং নিয়ে ভয়ের কিছু নাই। এই জিনিসটা আমি আপনাদেরকে একবারও ভিডিওতে বলি না যে আপনারা ভয় পেতে হবে। আসলে এমন চেকিং সৌদি আরব প্রায় চলে। আমি যেই বছর সৌদি আরবে আসছি 2017 সালে, আপনাদেরকে একটা কথা বলি, গল্প বলি। আসার 1 মাস পরে সৌদি আরবে এমন চেকিং দিছে, খাজুরের বাগানের ভিতরে খেজুরের বাগানের ভিতরে কারা ফালিয়ে আছে, সেখানে গিয়ে পর্যন্ত সৌদি পুলিশ হামলা দিছে, তারপরেও তো কিছু হয় নাই। আরো 20 বছর আগ থেকে অবৈধ লোক এখনো সৌদি আরবে আছে, 20 বছর আগের অবৈধ লোক, এত চেকিং এর ভিতরেও। এজন্য একটু সেভে থাকতে যথেষ্ট, এটা নিয়ে ভয়ের কিছু নেই। মনির ইসলাম ভাই, মেহানা কি এখন পরিবর্তন করা যাবে কিনা একটু জানাবেন। মনিরুল ইসলাম ভাই, আপনার মেহানা বলতে আপনি কোন পেশার লোক, কোন বিশাল লোক, এটা তো বলতে হবে ভাইয়া। মেহানা পরিবর্তন করতে পারবেন আপনি কোন বিষয় থেকে। এক কথা শেষ আপনাকে বলে দেই, যদি আপনি হাউস ড্রাইভার হন, আপনি আমেল আইডি হইতে পারবেন। আপনি যদি আমেল মন্দির হন, আপনি আমেল আইডি হতে পারবেন, অর্থাৎ নিচ থেকে উপরে উঠতে পারবেন। একটু আগে কথাটা বলছি, উপর থেকে নিচে আসতে পারবেন না। এটা হলো মেহানা পরিবর্তন। যেমন আপনি আমেল আইডি আছেন, আপনি হাউস ড্রাইভার হবেন, এটা পারবেন না। আপনি আমেল আইডি আছেন, আপনি আমেল মঞ্জিল হবেন, এটা পারবেন না। অর্থাৎ আপনি নিচ থেকে উপরে উঠতে পারবেন, সেই মেহানা পরিবর্তন করতে পারবেন। আশা করি ক্লিয়ার। আজিমউদ্দিন বসকে, জি আজিম ভাই খুব ভালো আছে, আপনি কেমন আছেন? আমাদের একজন সম্মানিত ইউটিউবার আজিম বিডিপি চ্যানেলের নাম, ভাই আসছেন। আসলে ভাইকে আমাদের ফরাদি টিভির পক্ষ থেকে এবং শিয়াব ফরাদি অফিসিয়াল এই পেজের পক্ষ থেকে ধন্যবাদ। আজিম ভাই বর্তমানে লাইভে আছেন। আসলে আজিম ভাই অনেক ভিডিও দেয়, তার পেজ অবশ্যই আপনারা দেখবেন। প্লাস আজিম ভাই লাইভ করবে হয়তো যে কোনো সময়, ওনার যে কোনো দিন শুরু করবো, ওনার লাইভ আপনারা দেখবেন। তবে আমি তো ঠিকমতো কথা বলতে পারি না, কিন্তু আজিম ভাইয়ের কথাগুলি আমার কাছে খুব ভালো লাগে। কারণ আমি তো কথা বললে দেখেন না, কাজ চলে আসে, আমার অনেক সমস্যা। তো যাই হোক, কণ্ঠ আল্লাহর দান, আল্লাহ সবাইকে এক দেয় না, এটাই। তারপরও চেষ্টা করতেছি, আপনারা ভালোবাসতেছেন, এটাই আরই। HM আরিফুল ইসলাম ভাই লিখছেন, বাংলাদেশ থেকে বলতেছি ভাইয়া টিকা কি শেষ? না ভাইয়া, বাংলাদেশে যথেষ্ট পরিমাণ টিকা গত 25 দিন ঢুকছে, আবার শেষ হয়ে গেছে। কিন্তু এখন আবার টিকা গত 25 দিনও টিকা ঢুকছে, বাংলাদেশের শেষ এখন কিন্তু শেষ নেই। মনিরুল ইসলাম ভাই, ড্রাইভিং, জি ভাইয়া ড্রাইভিং, অর্থাৎ আপনি হাউস ড্রাইভার কিংবা সাওয়াক্কাস ভিসা যেটা আপনার বর্তমানে আছে, এটা থেকে আপনি আমেল আইডি হতে পারবেন, আমেল হইতে পারবেন, হ্যাঁ, অন্যরা হইতে পারবেন না। মিজানুর রহমান ভাই, শিয়াব ভাই দিন দিন এত হ্যান্ডসাম হচ্ছেন, ব্যাপার কি? এই রূপের রহস্য কি? ওরে আমাদের মিজানুর রহমান ভাই আসছে। মিজান ভাইকে তো আপনারা অবশ্যই চিনেন, ফেসবুক সেলিব্রিটি, তারপরে ইউটিউব সেলিব্রিটি। আমি বৃদ্ধ মানুষ, দেখেন দাড়িটারি রাইকা দাড়ি লম্বা করুন চিন্তা ভাবনা করতেছি। আপনাদেরকে আরো 6 মাস আগে বলছিলাম যে আমি দাড়ি রাখবো, আলহামদুলিল্লাহ দাড়ি রাখছি। এখন আবার আজকে বলতেছি, যেহেতু আমার মিজানুর রহমান আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা, আমার সহকর্মী, আমার সিনিয়র ইউটিউবার মিজান ভাই যেহেতু কথাটা বলছে, সুতরাং আপনাদেরকে বলতেছি ইনশাল্লাহ দাড়ি লম্বা করব। কারণ ভাই দুনিয়াতে কয়দিন বাঁচবো, অন্তত একটু ভালো হয়ে যদি মরতে পারি, আল্লাহ যদি এর উসিলায় যদি আল্লাহ যদি নাজাত দেয়, এটাই তো অনেক কিছু ভাইয়া। সবাই দোয়া করবেন যাতে করে দাড়ি লম্বা করতে পারি, ইনশাল্লাহ চেষ্টা করতেছি। শামসুদ্দিন ভাই, আমেল আইডির ইকামার খরচ কত বাৎসরিক? ভাইয়া এটা হলো আপনার মুয়াসাসার উপর নির্ভর করবে, এটা আমি ক্লিয়ার বলতে পারবো না। 100 রিয়ালও আসতে পারে, আবার 9650 রিয়ালও আসতে পারে। এটা আপনি যে মুয়াসাসে আসবেন, ওই মুয়াসাসার উপরে সব কিছু নির্ভর করবে ভাইয়া। এটা কেউই আপনাকে অগ্রিম বলতে পারবে না। আপনি ধরে নেবেন হয় 100 রিয়াল, নয় 9650 রিয়াল, দুটার একটা। আনোয়ার হোসেন ভাই, আমি সৌদি আরব রিয়াদ এয়ারপোর্টে ইকামা চেকিং দিছে, বলছে ফিঙ্গার না
জাওয়াজাত চেকিং দিছে, কোনো সমস্যা আর কোনো মামলা না, এখন কি করা? ধন্যবাদ। তাহলে ভাই আসতে পারবেন যদি ফিঙ্গারের সমস্যা না হয়, তারপরে ফিঙ্গারের সমস্যা যদি না হয়, দাওয়াতের কোনো সমস্যা না হয়, কোনো সমস্যা না হইলে তো কোনো সমস্যা নাই, অবশ্যই আপনি আসতে পারবেন ভাইয়া। আল্লাহ বাকিরা আল্লাহ দিচ্ছে ইনশাআল্লাহ। আর আমরা দোয়া করি আপনি আসেন, আমাদের দেশটা ভালো থাকুক, আপনার পরিবারটা স্বাবলম্বী হোক, সচ্ছল হোক, এটা তো আমরা চাই ভাইয়া। আজিমউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ বস। জি আজিম ভাই, আপনাকে আমাদের দর্শকদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনি সময় দিয়েছেন, এই গুরুত্বপূর্ণ আপনি মানুষ, এরপরে যে সময় দিতে পারছেন এর জন্য আপনাকে ধন্যবাদ। জামাল হোসেন শিয়াব ভাই, বললেন না আপনার রূপের রহস্য? না ভাইয়া বলবো না, কারণ রূপে নাই রহস্য বলবো কি বলেন? রূপ থাকলে তো রহস্য বলতাম। আল্লাহ তো সেরকম ফাটাফাটি চেহারা কিংবা রূপ দেয় না, তাও যা দিচ্ছে আলহামদুলিল্লাহ। কেননা অত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে উত্তম অবয়ব দিয়ে উত্তমভাবে আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন। এখন আল্লাহ যদি বলেন যে আল্লাহ মানুষকে উত্তমভাবে সৃষ্টি করতেন, সে কালো হোক দলা হোক যেভাবে হোক না কেন, অবশ্যই আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। অন্তত আল্লাহ মানুষ হিসাবে আমাকে দুনিয়াতে পাঠাইছেন। যদি আজকে আমি গরু হিসাবে আসতাম, আমাকে জবাই করে খেয়ে ফেলতো। আজকে যদি আমি কুকুর হয়ে যদি দুনিয়াতে আসতাম, কত মানুষের বাড়ি খাইতাম, লাঠি খাইতাম, মানুষের উচ্ছিষ্ট খাইতাম। কিংবা জানোয়ার হয়ে আসলে তো আমার জীবন আমি কোনো কিছুই বুঝতাম না। আজকে আল্লাহ আমাকে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ আমাকে ব্রেন দিছে কথা বলার বা ব্রেন দিছে কিছু করার, এই জন্য অবশ্যই আল্লাহ দরবারে লাখো করে শুকরিয়া আদায় করি। কিন্তু ভাই স্পেশাল কোনো রূপ নাই, রহস্য কি বলুন বলেন? জিয়াউদ্দিন ভাই হরুফের কি কোনো সুবিধা পাবো? ভাইয়া হরুফ কাটানোর কোনো সুবিধা নাই, তবে কিছু কিছু মাধ্যম আছে টাকা দিয়ে কাটে তারা, তবে এটা রিস্ক ভাই, দালালদেরকে আমি সহজে বিশ্বাস করতে পারি না। আপনারা দেখেন, আমি এই যে অফিসিয়াল কাজ আমাকে দিয়ে কেউ করাইলে আমি করি না, আমি বললে যে নাম্বার দিয়ে দেবে, অমুকের সাথে কথা বলেন। কারণ এই সমস্ত দালালিগুলি ভাই লাভের চাইতে ক্ষতি বেশি হয়। দেখা গেছে আপনার একটা কাজ করতে পারলে আমি আপনার কাছে সবচাইতে ভালো, করতে পারি নাই আমি আপনার ক্ষতি করছি, আরও 5 জনে বলবো দূর ভাই আপনি অমুকের কাজটা নিয়ে তার ক্ষতি করলেন। এই জন্য ভাইয়া, তবে অনেক দালালেরা এগুলি কাটে এবং করে, ইচ্ছা করলে তাদের মাধ্যমে আপনি কাটাইতে পারেন হরুপ। তবে সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে হরুপ কাটার কোনো সিস্টেম সৌদি সরকার দেওয়ার যদিও কথা ছিল পিছনে, বাট এখনও বলতেছেন। এই জন্য এই বিষয়টা নিয়ে আমি কোনো ভিডিও বানাইনি, আমার ফরাজি টিভিতে আপনারা দেখতেছেন। জিয়াউদ্দিন ভাই, আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, কেননা হরুপ কাটার কমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কমেন্ট। অনেক ভাই কষ্টে আছেন হরুপ নিয়ে। আনিস আহমেদ জয় ভাই লিখছেন, আরে আনিস আহমেদ জয় ভাই, শিয়াব ভাই বিরিকো করলাম 3-4 মাস আগে, এক সৌদি বলছিল আসতে পারবো, একটু ভালোভাবে জেনে পরে জানাবেন। জি সাবের ভাই, ইনশাল্লাহ আপনাকে বিষয়টা আমি পরে জানাবো ইনশাল্লাহ। এসে মালিকুল ইসলাম ভাইয়া, আমেলাইদি ভিসার মধ্যে পুলিশের কোনো ঝামেলা হবে কিনা? বাহিরে যে কোনো জায়গায় যে কোনো কাজ করে ভাইয়া, আপনি আপনার কফিলের কাজ করতে পারবেন পুরো সৌদি আরবে। যেমন আপনি একটা গাড়ি কিনবেন, আপনি আপনার কফিলের সাথে আপনি কফিলের আমেল আছেন, আপনি গাড়ি কিনতে পারবেন, পুরো সৌদি আরবে চালাইতে পারবেন। হ্যাঁ, সমস্যা না, আমেলাইদি ভিসা সব কিছু করা যায়, এক কথা শেষে। এখন বুঝলে আপনি বুঝবেন না, এই জন্য ভাইয়া এক কথা হলো আমেলাইদি ভিসা সৌদি আরবে আসলে আপনি সব কিছু করতে পারবেন, কোনো বাধা নেই। হ্যাঁ শুভ ভাই, আমি আপনার কমেন্টটা পড়তেছি, ভাইদেরকে শুনাইতেছি। RS শুভ আহমেদ লেখছে, আপনি ভুয়া খবর দেন কেন? আমি ভুয়া খবর দেই কেন? শিক্ষিত মানুষের প্রশ্ন হলো এটা। আচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে 16 জন ভাই আছেন, কেউ যাবেন না, একটু দয়া করে এই প্রশ্নের উত্তরটা আপনারা দেন তো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং সংসদে বলছে যে প্রবাসীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বেগে টিকা দাও। আচ্ছা, অগ্রাধিকার ভিত্তিতে কি টিকা দিছে? দ্রুত বেগে কি টিকা দিছে? এখন সরকার কথাটা বলছে কি বলছে না, স্বয়ং সরকার প্রধান, সরকার বলতে নর্মাল কেউ না, স্বয়ং প্রধানমন্ত্রী সংসদে বলছে, এরপরও কথাটা কার্যকর হয় নাই। এখন মনে করেন এই সংবাদটা যে বলছে কি ভুয়া বলছে? কি বলতাম আল্লাহ। যেমন সৌদি আরবের আপনার কয়েকটা মিডিয়া, যেগুলো সৌদি আরবে কিন্তু ভুয়া মিডিয়া নাই, এখন তারা একটা সংবাদ দেয়, ওই সংবাদটা আবার আমরা বাংলা ভাষায় ট্রান্সলেট করে আপনাদেরকে বলি। কিন্তু যদি সৌদি সরকার পিছন দিয়ে যদি এটাকে আবার বাস্তবায়ন না করে
আর সৌদি সরকার না বললো তো সৌদি মিডিয়া সংবাদ আসার কথা না, সৌদি সরকারে নিশ্চয়ই বলছে। কিন্তু সৌদি সরকার যদি আবার বাস্তবায়ন না করে, এটা কি আমাদের দোষ? আচ্ছা বলুন, যারা মোটামুটি শিক্ষিত, পত্রিকা পড়ছেন এই 14ই মার্চে, আচ্ছা বলুন তো 14ই মার্চের কথা একটু আপনাদেরকে স্মরণ করাই। 14ই মার্চে প্রতিদিন সৌদি আরবের নিউজ পেপারে, টিভিতে 3টা 4টা করে খবর আসতো ডেলি, কিন্তু পরবর্তীতে সরকার 50% বাস্তবায়ন করে নাই। এখন কি সৌদি মিডিয়ার সব মৃত্যু, ভুয়া খবর? এই হলো আমাদের বাংলাদেশি ভাইরা একটাই শিখছে, অমুকে ভুয়া, অমুকে নাস্তিক, এই যে কয়েকটা শব্দ আমাদের দেশের কমন ডায়লগ, কিন্তু একটুও চিন্তা করো না খবরটা যেখান থেকে পড়ছে সেখানে আছে কিনা। এইটার প্রমাণ দেখতে পারেন, আপনি যেটা বলছেন এটা কোথায় আছে এটা দেখানোর পরে তো আমি অপরাধী না, আমরা বলার দায়িত্ব, বাস্তবায়নের দায়িত্ব সৌদি সরকার। তো এই হলো ভাই আমাদের দেশের বেশি ব্রেনের অবস্থা। আমরা আসলে এত ব্রেনিয়ান, কি যে বুঝি আমরা নিজেরও বুঝি না। দেখুন, একটা মানুষকে একটা কিছু বলতে পারলেই মনে করি আমি অনেক বড় হয়ে গেলাম। আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত বললাম এটাও না, এটা আমরা চিন্তা ভাবনা করি না। আমরা দালালি করি না, আমরা ইউটিউবিং করি। দালালি করে কারা? যারা টিভি সেন্টারে কাজ করে, হ্যাঁ, কারণ তারা চাকরি করে, তারা সরকারের কাছে বাধা। বাট আমরা সরকারের পক্ষ বলি, সরকারের বিপক্ষ বলি, অর্থাৎ যেটা সংবাদ সঠিক সেটা আমরা বলি। এখন বাস্তবায়ন হবে কি হবে না সেটা হলো সরকারের বিষয়, বাস্তবায়ন তো আমরা করার ক্ষমতা নেই। আমার প্রিয় ফর্মুলা আলামিন আহমেদ ভাইয়া, আমার আকামা 11 মাস আছে, ডেট আছে, এখন আমার কপিলে হরুপ মারছে, এখন কি পুলিশে ধরা দিলে দেশে পাঠাবে? জি ভাইয়া, আপনার আকামা থাকলে সমস্যা নাই, হুরুপ মারছে মানে আপনি ক্যান্সেল। এখন আপনি ধরা দিলে বাংলাদেশে যেতে পারবেন, আর দূতাবাসে গেলে নিজের টিকিট নিজে কাটটা বাংলাদেশে যেতে পারবেন। আর ধরা দিলে ফ্রিতে বাংলাদেশে যাবেন, কিন্তু 20 থেকে 25 দিন 1 মাস জেল কাটতে হবে। এটাই। আলামিন আহমেদ ভাই, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আনোয়ার হোসেন ভাই, ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সুমন ভাই লিখছেন 3/9/2013 সালে দেশে আসি ভাই, এখন কি আসলে সমস্যা হবে? দেশে ছিলাম 9 দিন, আকামা ছিল না, আকামা ছিল না। তো ভাইয়া জেলে ছিলাম 9 দিন, আকামা ছিল না। ভাইয়া আসলে তো আইনগত সমস্যা, একটু থামেন, আইন পরিবর্তন হবে। সৌদির আইন বেশি দিন থাকে না, অবশ্যই জানাবো। এই মুহূর্তে টাকা পয়সা খরচ করেন না, আরও 15-20 দিন, 1-2 মাস একটু অপেক্ষা করেন। বর্তমানে 1 মাস আগে যে আইনটা করছি, এই আইনটা একটু পাল্টাক, তারপরে আসেন। কারণ আপনি এখন টাকা পয়সা খরচ করলেন বাট আসতে পারলেন না, তাহলে তো সমস্যা ভাইয়া। উনিও বলে, মিথ্যা বলে মাঝে মাঝে, দেশের স্বার্থে কিছুই করার নাই। উমেন, জি জামাল হোসেন ভাই, কি বলবো রে ভাই, যেটা বুঝে তারা কিছু করার আছে। ওমেন অ্যান্ড মেন, কি আনিসুর রহমান জয়, উনি বারে এগুলা কি ফাড়াই বুঝতেছি না। আর এস শুভ আহমেদ, সাইফুল রাজীব, নিয়ন ভাই, মিজান ভাই, ওনারা সঠিক নিউজ দেয়। দালাল কাকে বলে? ওলা পাইছেন খবর? সাইফুল রাজীবের একটা ভিডিওতে গালাগালি অতিরিক্ত করার কারণে সে 15 দিন পর্যন্ত ফেসবুক লাইভে আসে নাই। যদিও উনি কোনো ভুল করে নাই, জাস্ট পাবলিক ভাবছে যে উনি ভুল করছে। এত পরিমাণে খারাপ কমেন্ট আসতেছে, যার কারণে সাইফুল রাজীব ভাই অনেক সমস্যায় ছিল। আর উনি সাইফুল রাজীবের গল্প আমার কাছে বলতেছে, এগুলো হাসি আসতেছে। নিয়নের গল্প আমার কাছে করতেছে, মিজানের গল্প। এই যে দালাল, মানে আমরা এখন ইউটিউবার দ্বারা আমাকেও কিছু দালাল হয়ে গেছে। এই হলো আমাদের অবস্থা ভাই। এই সমস্ত কিছু দালাল, আমাদের কিছু দালাল হয়ে গেছে। মানে অর্থাৎ আপনি আমাকে ভালোবাসেন, আমি যেটা বলি ওটাই সঠিক। আর আচ্ছা ঠিক আছে, ধরেন নিয়ন ভাই, আচ্ছা ওনাকে যদি এখন আমি প্রশ্ন করি, উনি শিক্ষিত না মূর্খ আমি জানি না, যেহেতু আমি মিথ্যা কথা বলি, যদি উনি দালাল না হইতো তো উনি আমার লাইভ দেখারও দরকার নাই। উনি যদি মিজান ভাইয়ের লাইভ যদি সঠিক হয়, মিজান ভাইটা দেখুক, কথা বুঝেন। দরকার আমাদের উপকার, এখানে আপনি যার দ্বারা উপকার পাবেন তারটা দেখেন। আপনি যদি নিয়ন ভাইটা আপনার কাছে উপকার মনে হয়, নিয়ন ভাইটা দেখেন। নিয়ন ভাই আমাদের পুরাতন লোক, এই জগতের সবথেকে প্রবীণ লোক নিয়ন ভাই, আপনি তারটা দেখেন। নিয়ন ভাইটা আমি নিজেও তো দেখি। সাইফুল রাজীব ভাইটা যদি আপনার কাছে ভালো লাগে তারটা দেখেন। কিন্তু এখানে এসে খোসা মারতে আসছেন, তার মানে আপনি দালালি করতে আসছেন। আপনি তো জানেন আমি ভালো না, তো আপনি আমারটা তো দেখার দরকার না। আপনি এখানে এসে আবার এটা লেখার কামটা কি? কারণ আপনি মনে করছেন আমি পড়বো না, পাবলিককে জানাবো না, আমি কি ভয় পাই? আর আপনার মতো লোক, আপনার মতো 2-1 লোক কি বলছেন,
অনলাইন জগতে এই যে মাননীয় প্রধানমন্ত্রীরা, আমি কত ভিডিওতে গালাগালি করছি, তাই বলে কি ওনার প্রধানমন্ত্রী তো পদ চলে গেছে? যারা পাবলিক ফাংশনে কাজ করে এরা কেউ গালি দিবে, কেউ ভালো বলবে, কারো কাছে ভালো লাগবে না। আবার দেখা গেছে একটা সংবাদ বলছে বাস্তবায়ন হয় নাই, 10 জন নতুন করে যারা ব্রেন আছে তারা অ্যাড হবে, 10 জন আবার চলে যাবে, তারা বলবে দোষী অপরাধী ভালো না। এটাই তো অনলাইন সিস্টেম বা ইন্টারনেটে এগুলোই ঘটে। সুতরাং ওনার নাম কি, কই ওনাকে তো দেখি না। শুভ আহমেদ ভাইয়া দালালি করে কোনো লাভ নেই, কারণ আমি দালাল চিনি। কারণ আপনি আমারটা ভালো না লাগলে আপনি আমার কমেন্ট করার দরকার থেকে আমার লাইভে আসার কাম রাখি। আর আমি আপনাকে আজকে এই লাইভটা শেষ হলে ব্লক করতেছি ভাইয়া, আপনি অপেক্ষা করুন, লাইভটা শেষের পরে আমি আপনাকে ব্লক করতেছি। দালাল আমি পছন্দ করি না। কারণ আপনি যদি নিজের থেকে বলতেন যে ভাই আপনার এটা ভুয়া, সেটা হইতো, কিন্তু আপনি যেহেতু নাম উল্লেখ করছেন তাহলে আপনি তাদের দালালি করতে আসছেন। কালকে এইচএম আরিফুল ইসলাম, কালকে নাকি এম্বাসি বন্ধ, সত্য নাকি? তাহলে কতদিন বন্ধ থাকবে? কালকে নাকি এম্বাসি বন্ধ। ভাইয়া কালকে এম্বাসি তো এমনিই বন্ধ 10 দিনের জন্য, কালকে খোলার কথা, যদি খোলে আলহামদুলিল্লাহ, না করলে কিছু করার নাই। এম্বাসি তো অলরেডি বন্ধ, এটা তো কালকের প্রশ্ন না। এম্বাসি তো আরো 3 দিন আগে বন্ধ করছে করোনার কারণে। এখন কালকে বরঞ্চ খোলার কথা, খোলে কিনা এই সংবাদ নিয়ে আপনাদেরকে বলবো, আর না করলে তো আর কিছু করার নেই ভাইয়া। যারা অবৈধের বেদ হওয়ার কি কোনো সুযোগ আছে? বৈধ হওয়ার নুরুল আমিন ভাই, না ভাইয়া, অবৈধদের বৈধ হওয়ার এই মুহূর্তে কোনো সুযোগ নাই। তবে টাকার বিনিময়ে বৈধ হওয়া যায়, সেখানে প্রায় 9-10 হাজার রিয়াল লাগে, বিশাল লম্বা হিসাব। এত টাকা দিয়ে বৈধ হওয়ার দরকার নাই ভাই। ওনাকে ঢাকার সাংকার ফুল দিয়ে চা খাওয়াইতে হবে মোশাররফ করিমের সাথে। কি জামাল ভাই, এই ভদ্রলোকের একটু চা খাওয়ানো দরকার। আনোয়ার হোসেন ভাইয়া, আপনি কি প্রতিদিন কি লাইভে আসেন? প্রতিদিন কোন সময় আসেন জানান। আনোয়ার হোসেন ভাই, আমি প্রতিদিন 7টা বাদে, হয়তো 7টা 5-10-এর ভিতরে লাইভে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রতিদিন আসবো এই টাইমে। রিজওয়ামু, রেজা হিমু, শিয়াব ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আগামীকাল সৌদি দূতাবাস খুলবে, একটু জানাবেন। রেজা হিমু ভাই, আগামী দিন সৌদি দূতাবাস খোলার কথা, এই কথাটা কয়েকবার বলছি। যদি খোলে অবশ্যই আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তো যাই হোক বন্ধুরা, আসলে আপনারা অনেকক্ষণ লাইভে ছিলেন, আর আমিও হাঁপিয়ে গেছি গরমে। অ্যাকচুয়ালি এসি বন্ধ করে লাইভ করতেছি তো প্রচণ্ড গরম লাগতেছে। তো আজকের মতো এখানেই বিদায়। আগামী দিন 7টা ইনশাআল্লাহ লাইভে আবার আসবেন। এখন থেকে নিয়মিত সৌদি প্রবাসীদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের সাপোর্ট কামনা করি। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।